এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই। সেনাপ্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি, তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে। তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন, বাড়ির অফিস সব রেডি, তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয়, আপনি কোথায় থ্রেট মনে করেন? আর কি 5ই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায়, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে, প্রত্যেকটাতে এলএমজি ছিল, সাবমেশিন গান ছিল। আচ্ছা, এই এলএমজি আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র। এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আজকে 1600-র মতো বেশি আপনার অস্ত্র, তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান, এলএমজি, এসএমজি, আপনার রাইফেল তো আছেই, এগুলো আপনার হদিস পাওয়া যায়নি। এবং এর সাথে 2,60,000 অ্যামুনেশন, এইগুলার হদিস পাওয়া যায় না, এগুলো লুট হয়ে গেছে। আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে, সেগুলা কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র, সেগুলা বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে। এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি। এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না, তারা এসএমজিও রাখবে না। এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে। তারা এগুলো রাখেনি। তাহলে এগুলো গেল কোথায়? আপনারা একটু খোঁজ নেন, তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে। কনক ভাই, আপনি হয়তো জানেন যে আপনার গত 7 মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয়। এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে, মাইন্ড ইট। এবং সেই যুদ্ধে আপনার 54 জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয়, তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে। সেই ছেলেটা ছিল সাভারের, তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায়। আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে? এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় 100-2 বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে, সৌদি আরব হয়ে, দুবাই হয়ে। এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে, এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো 2 জন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে। এরা কারা? এই যে এরা কারা, এইটা আপনি কিভাবে দেখবেন? কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম দহরম মরম তো আপনি প্রকাশ্যই করছে, আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলা করছে, এই কাজগুলা পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে, তার মানে এটা ভারতের একটা কৌশল। এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি, সেদিকের চিন্তাটা বাদ দেন। এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী, কারা? এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না, এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না। তাহলে কোথা থেকে যাচ্ছে? কোথাও না কোথা থেকে তো যাচ্ছে। তো এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে, এরা একটা শক্তি, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ এই শক্তিটার একটা ভয় আছে। এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে, এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম, এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে। এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয়, জামাত বিএনপিকে দোষ দেয়, কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না। এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না, এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে, মাইন্ড ইট। তো এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না। এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি? এনএসআই এবং ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার 5ই আগস্টের মধ্যে, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল, তাদের বেশিরভাগ সিভিল অফিসার যেগুলো আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল অনেকে পালিয়ে গেছে, আবার পরে এসে কাজে যোগ দিয়েছে। এখন তাদেরকে নিয়ে ডিজিএফআই কে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এখন কিন্তু আপনার গত 15 মাসের ডিজিএফআই কোনো গুম খুন বা এ ধরনের কোনো রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি। তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে গুছিয়ে ওঠা, কিন্তু তাদের সেই সক্ষমতাটা
এখনো তৈরি হয়নি। 2 নম্বর আসেন এনএসআই। এনএসআই এর একই অবস্থা। এখানে আপনার মানে ছিন্ন ভিন্ন অবস্থা। আপনার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমার কোনো কিছু ঠিক করা হয়নি। বিস্ময়কর ব্যাপার, আপনার 5ই আগস্টের পরে গত বছর বহু জায়গা থেকে আপনার সরকারকে বলা হয়েছিল, মানে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গায়, যে আমাদের এনএসআই বা ডিজিএফআই এই দুইটা জায়গায় যদি মানে ব্লাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ওই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। তো এটা পূরণ করার জন্য আমাদের যে সাবেক অফিসাররা ছিলেন, রিটায়ার্ড আর্মি অফিসার, পুলিশ অফিসার বা আগের গোয়েন্দা কর্মকর্তারা যারা এখনো সক্ষম আছেন, তাদেরকে অ্যাডক বেসিসে এই দুটা জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল। এগুলো কিন্তু কিছুই করা হয়নি, এগুলি সাধারণ মানুষ হয়তো জানেও না। আপনার এরপরে আসেন পুলিশের কথা। পুলিশ তো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। 5ই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল। কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলা থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায়, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে, প্রত্যেকটাতে এলএমজি ছিল, সাবমেশিন গান ছিল। আচ্ছা, এই এলএমজি আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র। এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা, কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আজকে 1600-র মতো বেশি আপনার অস্ত্র, তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান, এলএমজি, এসএমজি, আপনার রাইফেল তো আছেই, এগুলো আপনার হদিস পাওয়া যায়নি। এবং এর সাথে 2,60,000 অ্যামুনেশন, এইগুলার হদিস পাওয়া যায়নি, এগুলো লুট হয়ে গেছে। আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে, সেগুলা কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র, সেগুলা বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে। এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি। এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না, তারা এসএমজিও রাখবে না। এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে। তারা এগুলো রাখেনি। তাহলে এগুলো গেল কোথায়? আপনারা একটু খোঁজ নেন, তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে। কনক ভাই, আপনি হয়তো জানেন যে আপনার গত 7 মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার ওই পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয়। এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে, মাইন্ড ইট। এবং সেই যুদ্ধে আপনার 54 জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয়, তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে। সেই ছেলেটা ছিল সাভারের, তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায়। আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে? এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় 100-2 বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে, সৌদি আরব হয়ে, দুবাই হয়ে। এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে, এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো 2 জন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে। এরা কারা? এই যে এরা কারা, এইটা আপনি কিভাবে দেখবেন? কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম দহরম মরম তো আপনি প্রকাশ্যই করছে, আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলা করছে, এই কাজগুলা পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে, তার মানে এটা ভারতের একটা কৌশল। And এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি, সেদিকের চিন্তাটা বাদ দেন। এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী, কারা? এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না, এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না। তাহলে কোথা থেকে যাচ্ছে? কোথাও না কোথা থেকে তো যাচ্ছে। তো এদের হাতে এই সম্ভাব্য এই অস্ত্রগুলো আছে, এরা একটা শক্তি, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ এই শক্তিটার একটা ভয় আছে। এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম, এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে। এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয়, জামাত বিএনপিকে দোষ দেয়, কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না। এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না, এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে, মাইন্ড ইট। তো এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না। এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি, এনএসআই এবং ডিজিএফআই।
ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার 5ই আগস্টের মধ্যে, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল, তাদের বেশিরভাগ সিভিল অফিসার যেগুলো আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল অনেকে পালিয়ে গেছে, আবার পরে এসে কাজে যোগ দিয়েছে। এখন তাদেরকে নিয়েই ডিজিএফআই কে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এখন কিন্তু আপনার গত 15 মাসের ডিজিএফআই কোনো গুম খুন বা এ ধরনের কোনো রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি। তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে গুছিয়ে ওঠা, কিন্তু তাদের সেই সক্ষমতাটা এখনো তৈরি হয়নি। 2 নম্বর আসেন এনএসআই। এনএসআই এর একই অবস্থা। এখানে আপনার মানে ছিন্ন ভিন্ন অবস্থা। আপনার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমার কোনো কিছু ঠিক করা হয়নি। বিস্ময়কর ব্যাপার, আপনার 5ই আগস্টের পরে গত বছর বহু জায়গা থেকে আপনার সরকারকে বলা হয়েছিল, মানে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গায়, যে আমাদের এনএসআই বা ডিজিএফআই দুইটা জায়গা যদি মানে ব্লাইন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ওই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। তো এটা পূরণ করার জন্য আমাদের যে সাবেক অফিসাররা ছিলেন, রিটায়ার্ড আর্মি অফিসার, পুলিশ অফিসার বা আগের গোয়েন্দা কর্মকর্তারা যারা এখনো সক্ষম আছেন, তাদেরকে অ্যাডক বেসিসে এই দুটো জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল। এগুলো কিন্তু কিছুই করা হয়নি, এগুলি সাধারণ মানুষ হয়তো জানেও না। আপনার এরপরে আসেন পুলিশের কথা। পুলিশ তো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, তাদের জন্যই তারা